সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের সেশন 6 আমার উপাত্তের গ্রাফ তৈরি এটা পড়ব। সেশন 6 হলো একটি ব্যবহারিক কাজ। চলো আমরা শুরু করি। এখানে ধাপে ধাপে সব করা আছে, আমরা শুধু আমাদের কম্পিউটার ল্যাবে বসে বসে সব করব। আমাদের আজকে সেশনের কাজ শুরু আমার নিয়ে আসা উপাত্তগুলো সমন্বয় করে একটি গ্রাফ তৈরি করা। শ্রেণীকক্ষে সবাইকে সহযোগিতার মাধ্যমে গ্রাফগুলো তৈরি করে নিব। প্রয়োজনে শিক্ষক শ্রেণী সময়ের পর শিক্ষককে তথ্য প্রদানের কাজটি করতে পারবো। আমার কিন্তু ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ প্রেজেন্টেশন সফটওয়্যার তৈরি করতে পারি। মেনু বারের ইনসার্ট বাটন থেকে চার্ট অপশনে গেলে আমরা এটি খুঁজে পাবো, তবে সেক্ষেত্রে আমার ডেটা আগে থেকে তৈরি থাকতে হবে। পাওয়ার পয়েন্ট প্রজেকশনে গ্রাফ সহ আরও অন্যান্য রকমের চার্ট আছে, যার থেকে যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। এখন সেশন 7 দেখব, আমার লেখার কপিরাইট নিশ্চিত করি। বিদ্যালয় বুলেটিন তৈরি হবে আমাদের লেখারই সমন্বয়ে, তাই আমাদের লেখার ওপর যেন কোনো অধিকার বজায় না থাকে সেটিও আমাদের নিশ্চিত করতে হবে। এছাড়া আমাদের নিবন্ধিত লেখা কিছু ছবি, গ্রাফিক্স ইত্যাদি প্রয়োজন হতে পারে, তাই কপিরাইট বিষয়ে আমাদের আগে সচেতন থাকা প্রয়োজন। সৃষ্টিশীল এবং মৌলিক কাজের জন্য স্বত্বাধিকার অধিকারই হচ্ছে কপিরাইট। অর্থাৎ কপিরাইটে রেজিস্ট্রেশন করা আছে এমন সৃষ্টিশীল কাজ স্বত্বাধিকারের অনুমতি ছাড়া যদি কেউ ব্যবহার করে, অনুবাদ, প্রকাশ ইত্যাদি করে, তবে স্বত্বাধিকারী ও ওই ব্যবহারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। কপিরাইট আইনের আওতায় শাস্তি ও জরিমানা হতে পারে। সাহিত্য, শিল্পকর্ম, সঙ্গীত, চলচ্চিত্র, ভাস্কর্য, কম্পিউটার প্রোগ্রাম, নকশা, স্থাপত্য, আলোকচিত্র অর্থাৎ মৌলিকভাবে তৈরি করা হবে সবকিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত হতে পারে। মৌলিক সৃষ্টিশীল কাজের ন্যায্য ব্যবহার ও ফেয়ার ইউজ। কপিরাইট রেজিস্ট্রেশন থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টিশীল কাজগুলো ব্যবহার, প্রকাশ, উপস্থাপন করা সম্ভব হয় না বিশদভাবে। এগুলোর ক্ষেত্রে এগুলো হলো সংবাদ বা তথ্যচিত্র, আলোচনা বা রিভিউ, কৌতুক বা প্যারোডি, শিক্ষা বিষয়ক কন্টেন্ট। তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে নতুন করে তৈরি করা কাজটি যেন মূল কাজের ছোট অংশ হয়, অর্থাৎ নতুন কাজটি যেন পূর্ণাঙ্গ ধারণা দিতে সমর্থ হয়। কিছু ছবি, গান ইত্যাদি মৌলিক সৃষ্টিশীল কাজ হলেও সেগুলো সবার জন্য উপযোগী। ক্রিয়েটিভ কমন্স একটি অলাভজনক প্রাতিষ্ঠানিক উদ্যোগে যা এই সৃষ্টিশীল কাজগুলোকে বৈধ উপায়ে সবার ব্যবহারের উপযোগী করে দেয়। আমরা আজকে শ্রেণী শিক্ষককেই বৈধ উপায়ে আমাদের নিবন্ধন বা আর্টিকেলের জন্য কোনো ছবি প্রয়োজন হলে তা শিক্ষকের সহায়তায় সবাই মিলে ডাউনলোড করে নিব। গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা কাজটি করতে পারি। চলো দেখি আমরা কিভাবে গুগল সার্চ ইঞ্জিন থেকে ছবি ডাউনলোড করে নিয়েছে। প্রথমে আমরা গুগলের হোম পেজে গিয়ে আমাদের প্রয়োজনীয় ছবির জন্য কিওয়ার্ড সার্চ দিব। তারপর ছবি বা ইমেজ অপশানে ক্লিক করব। আমাদের দেওয়া কিওয়ার্ডের জন্য গুগলে থাকা সমস্ত ছবি চলে আসবে। এগুলো সবগুলো বৈধভাবে ব্যবহারের উপযোগী নয়। পেজের সর্বডানে টুলসে ক্লিক করলে ম্যাপ, রং, ধরন, সময়, ব্যবহারের অধিকার নামের কয়েকটি ট্যাব আসবে। ব্যবহারকারীর অধিকার ট্যাবে ক্লিক করলে সমস্ত কিছু ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ও ব্যবসায়িক ও অন্যান্য লাইসেন্স নামের 3টি অপশান আসবে। এখান থেকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স অপশনে ক্লিক করলে যে ছবিগুলো আসবে সেগুলো বৈধভাবে ব্যবহারের উপযোগী। এবার আমরা আমাদের প্রয়োজনীয় ছবি ডাউনলোড করে নিব এবং ব্যবহার করব। এক্ষেত্রেও ছবির সাথে যদি ছবির ফটোগ্রাফার বা ওয়েবসাইটের নাম থাকে, ছবি ব্যবহার করার সময় সোর্স হিসাবে ফটোগ্রাফার এবং ওয়েবসাইটের নাম উল্লেখ করতে হবে। এখন একটা বক্স পাচ্ছি, বক্সে দেখি আমরা কি আছে। আমাদের নিবন্ধ আর্টিকেল ব্লকটি লিখতে আর একটি সেশন পাবো, তাই আমাদের লেখা প্রকাশ উপযোগী তৈরি করতে কাজটি দ্রুত শেষ করতে হবে। মনে রাখতে হবে আমাদের লেখায় কমপক্ষে একটি গ্রাফ বা চার্ট ব্যবহার করতে হবে। এখন সেশন 8, আমাদের বুলেটিন তৈরি। আমরা বিদ্যালয় বুলেটিন তৈরি করে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তথ্যের যথার্থতা বিবেচনা করে, সংবাদের বৈশিষ্ট্য ও কাঠামো বিবেচনা করে নিবন্ধ লেখার কাজে নিশ্চয়ই অনেক দূর এগিয়েছি। আজ আমরা নিজেদের বিদ্যালয় বুলেটিন প্ল্যাটফর্ম তৈরি করেছি। আগামী সেশনে আমাদের লেখাগুলো আপলোড বা যুক্ত করব। আমরা একই সাথে নিজেদের একটি অনলাইন পোর্টাল ফর্মও তৈরি করতে পারি। আমরা সারা বছর জুড়ে ডিজিটাল প্রযুক্তি ছাড়াও অন্যান্য বিষয়ের যে প্রজেক্টগুলো করব সবগুলো নিজেদের পোর্টফোলিওতেও আপলোড করতে পারবো। আমরা বিদ্যালয় পর্যায় শেষ করে যখন কলেজ, বিশ্ববিদ্যালয় বা পেশায় যুক্ত হতে যাব, তখন কেউ আমাদের পোর্টফোলিও দেখে আমরা দক্ষতা যাচাই করতে পারবো।
নিজস্ব ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করতে জন্য অনেকগুলো বিনামূল্য সেবা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো wordpress.com, ক্রাবন মেড, গুগল সাইট, উইক্স, বিহেন্স। আমার বহুল পরিচিত গুগল সাইট ব্যবহার করে প্রথমে বিদ্যালয়ের বুলেটিন সাইট, তারপর নিজের জন্য একটি অনলাইন পোর্টফোলিও সাইট তৈরি করব। পোর্টফোলিও বা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমাদের বুলেটিন তৈরির কাজ শুরু করব। খালি পেজ নিয়ে আমরা নিজেদের একটি বিদ্যালয়ের ছবি ও অন্যান্য তথ্য দিয়ে নিজেদের বিদ্যালয়টি গুছিয়ে রাখবো। তাই শিক্ষক ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আমাদের সাইটটি তৈরি করতে সহায়তা করবেন। এই যে আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নিব। এখন দেখো নিচে আমরা আমাদের সাইটে আজকেই গুছিয়ে রাখবো, আগামী দিন নিজের সব লেখা আপলোড করব, তাই সাইটটি পাবলিশ করা চাইলে আমাদের সাইটটি পাবলিশ করার জন্য আমাদের প্রধান শিক্ষক এবং অন্য সমন্বিত ব্যক্তিকে আমন্ত্রণ করতে পারি। এখন আমরা নবম শ্রেণীতে দেখব বিদ্যালয় বুলেটিন উদ্বোধন। আমরা নিজেরা নিজেদের উদ্বোধন জানতে পারি। নবম শ্রেণীর শুরু থেকে একটু একটু করে কাজ করে আমরা আমাদের বুলেটিন প্রকাশ করতে যাচ্ছি। আমরা আমাদের কাজগুলো সেশন সময়ে বসে আপলোড দিব। আপলোড দেওয়া শেষ হলে শ্রেণী সময়ের মধ্যে বা পরে অতিথিদের উপস্থিতিতে নিজেদের বুলেটিন পাবলিশ করব। আমাদের এই বুলেটিনটি তৃতীয় অভিজ্ঞতায় যখন আমাদের বিদ্যালয় ওয়েবসাইট বানাবে সেই ওয়েবসাইটে যুক্ত করে দিব। বিদ্যালয় বুলেটিন সম্পর্কে অভিভাবকের মত লিখে অথবা তারকা চিহ্ন দিয়ে। চলো এটাই আমরা চলে যাব উত্তর। বিদ্যালয় বুলেটিন সম্পর্কে অভিভাবকের মতামত। শিক্ষার্থীরা দলগতভাবে একটি বিদ্যালয় বুলেটিন তৈরি করতে পেরেছে জেনে আমি খুবই আনন্দিত। এখন থেকে সারা বছর জুড়ে যে সকল কাজগুলো করবে তা দলগতভাবে সম্পন্ন করবে এবং তা বুলেটিনে আপলোড দিতে পারবে এবং আমাদের দেখারও সুযোগ হবে। বুলেটিন তৈরির অভিজ্ঞতা শিক্ষার্থীদের বাস্তব জীবনেও কাজে লাগতে পারে। তাদের অর্জিত দক্ষতা, সময়, সক্ষমতার পোর্টফোলিও ও বুলেটিনের মতো ওয়েবসাইটে যুক্ত করে নিজেদের পরিচিতি সমগ্র বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারবে। এই ছিল এই বক্সের উত্তর। আত্মমূল্যায়ন। আমরা বাড়িতে গিয়ে আরেকটি কাজ করব, তা হলো আত্মমূল্যায়ন। নিচের 3টি ঘরে নিজের মতামত লিখব। এই মতামতগুলো পরবর্তীতে আমাদের মূল্যায়নের অংশ হবে। তো এই মতামতের উত্তরগুলো আমরা এখন দেখব। 3টা বক্স রয়েছে, 3টা বক্সের উত্তর এখন আমরা দেখব। প্রথম বক্সের উত্তর। এই অভিজ্ঞতার মধ্যে আমি নতুন কি শিখলাম? কিভাবে ভুল তথ্য প্রচারিত হয় সেই বিষয়টি, ভুল তথ্যের কিভাবে সত্যতা যাচাই করতে হয় সেই বিষয়টি, কিভাবে গুগল ডক্সে ভয়েস কমান্ড ব্যবহার করে লেখা স্বয়ংক্রিয়ভাবে করা যায়, কিভাবে তথ্যের নিরপেক্ষতা যাচাই করা যায়, কিভাবে বিষয়বস্তু ঠিক রেখে নিবন্ধ লেখা যায়, কিভাবে স্প্রেডশিট ব্যবহার করে কোনো ডেটা ইনপুট, হিসাব নিকাশ ও উপস্থাপন ও অ্যানালাইসিস করা যায়, কিভাবে গুগল শিট ব্যবহার করে আর্টিকেল পাবলিশ করা যায় এবং তার লিঙ্ক অন্যদের মাঝে সরবরাহ করা যায়। এই ছিল প্রথম বক্সের উত্তর। দ্বিতীয় বক্স আমার উত্তর হলো নতুন শেখা জীবনে যে কাজে লাগবে বলে মনে করি। সঠিক তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কাজে লাগতে পারে। গুগল ডক্সে ভয়েস কমান্ড ব্যবহার করে পরিবারের বা পেশাগত জীবনের কোনো তথ্য আমি লিখতে পারবো। কোনো সঠিক তথ্য বা নিরপেক্ষ কিনা যা যাচাই করতে পারবো। বিষয়বস্তু ঠিক রেখে যে কোনো পোস্ট বা আর্টিকেল লিখতে পারবো। স্প্রেডশিট ব্যবহার করে হিসাব নিকাশ ও উপস্থাপন করতে পারবো। নিজের দক্ষতা বিষয়ক পোর্টফোলিও তৈরি করতে পারবো এবং পেশা জীবনে উপস্থাপন করতে পারবো। এবং 3 নম্বর বক্সের উত্তর। তথ্য যাচাই ও উপস্থাপনে আর কি নতুন কৌশল আমি জানতে চাই। তথ্যকে কীভাবে নিরাপদে রাখা যায় এবং সঠিকভাবে ব্যবহার করতে পারা যায় তা আমি জানতে চাই। তথ্যকে কীভাবে ইউনিক করা যাবে সেই বিষয়টি, কীভাবে একটি ডোমেন ও হোস্টিং সংগ্রহ করে ওয়েবসাইট তৈরি করে নিজের পোর্টফোলিও সংযুক্ত করে উপস্থাপন করা যায় সেই কৌশল বা উপায়। তো আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় শিক্ষণ অভিজ্ঞতা 2 সাইবার ঝুঁকি সম্পর্কে জানি। তথ্য নিরাপত্তা নিশ্চিত করে এইখান থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।